মৃত লাশ পানিতে ভাসতেছে, একটু যে কবর দিবে সেই জায়গাটা পর্যন্ত পাওয়া যাচ্ছে না বন্যার পানির জন্য। কোনো জায়গায় মাটি পাওয়া যাচ্ছে না, এমন হচ্ছে ফেনীর বিভিন্ন ভিতরে যে গ্রাম অঞ্চলগুলো আছে সেইখানে। করুণ অবস্থা, কারে কি বাঁচাবো মানে বাঁচানোর মতো কেউ কোনো পরিস্থিতি নাই। ইতিহাস আর হয়েছে বলে আমার মনে হয় না, এটা মানে এবারই আমার মনে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই করুণ অবস্থা। 3 দিন যাবত ঘরের মধ্যে চাপা পড়ে না খেয়ে মারা যাচ্ছে মানুষ। আর এখানকার উদ্ধারকারী টিম এখান থেকে যাওয়ার সময় দেখতে পাচ্ছে ঘরের মধ্যে কান্না, চিৎকার আর আহাজারি। এই শব্দ শুনে এই উদ্ধারকারী টিম কিন্তু তাদেরকে উদ্ধার করার জন্য যাচ্ছে এবং তারা কিন্তু ঘরের চালের উপরে ওঠে, ঘরের টিন কেটে ভিতরে ঢুকে মানুষকে কিন্তু উদ্ধার করার জন্য খোঁজাখুঁজি করছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিতরে যে মানুষগুলো চাপা পড়ে আছে তারা কিন্তু এই উদ্ধারকারী টিম না আসলে কিন্তু এখানে পড়েই না খেয়ে চাপা পড়ে পানির তীব্র স্রোতে এবং ক্ষুধার যন্ত্রণায় কিন্তু এখানে মারা যেত এবং তাদের লাশও কিন্তু খুঁজে পাওয়া যেত না। হয়তো বা কোনো ধরনের জঙ্গলি প্রাণী অথবা কোনো ধরনের বন্য প্রাণী এসে কিন্তু তাদের লাশ খেয়ে নিত। এই এতটাই কিন্তু ভয়ানক অবস্থা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানকার যে উদ্ধারকারী টিম তারা কিন্তু এই ঘরের চাল কেটে এই মানুষগুলোকে কিন্তু উদ্ধার করছে। অবস্থা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। আর এটা কিন্তু ফেনীর একটি এলাকার চিত্র। এই ধরনের ঘটনা কিন্তু ফেনীর বিভিন্ন এলাকায় ঘটে যাচ্ছে। আপনারা জানেন এর আগে এই উদ্ধারকারী টিম একটি লাশ এবং 2টি অসুস্থ মানুষকে দেখে সেই লাশটিকে কিন্তু ফেলে অসুস্থ মানুষ দুটি কিন্তু উদ্ধার করেছে। কারণ যদি ওই লাশটিকে উঠে যেত তাহলে কিন্তু ওই অসুস্থ মানুষ দুটোকে উঠাতে পারতো না, লাশটিকে নিয়ে আনতে পারতো, ওই অসুস্থ মানুষ দুটো কিন্তু মারা যেত। সে কারণে লাশটিকে কিন্তু কোনোভাবেই দাফনের কোনো ব্যবস্থা করা যায়নি। কারণ ফেনীর পুরো এলাকা পানিতে ডুবে আছে, কোনোভাবেই মৃত মানুষকে দাফন করার মতো জায়গা নেই। মৃত মানুষ কিন্তু পানিতে ভাসিয়ে দেওয়া হচ্ছে এবং মৃত লাশ কিন্তু পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। অত্যন্ত ভয়ঙ্কর কিন্তু অবস্থা ফেনীতে। আর এখানকার যে মানুষজন তারা কিন্তু বিভিন্ন এলাকায়, বিশেষ করে ভিতর এলাকাগুলোতে কিন্তু মানুষজন ঢুকতে পারছে না, কারণ সেখানে না দিতে পারছে খাবার, না দিতে পারছে কোনো ধরনের সহযোগিতা। সেখানকার এমন মানুষ রয়েছে যারা কিন্তু গত 3-4 দিন যাবত কোনো রকমের খাবার না পেয়ে অনেকে কিন্তু খাবারের অভাবে মারা যাচ্ছে, আবার অনেকে কিন্তু পানিতে ডুবে মারা যাচ্ছে। এখন বর্তমান সময় কিছু মানুষ কিন্তু সেই সমস্ত এলাকায় ঢুকতে পারছে। আর বিশেষ করে বন্যাগ্রস্ত এলাকাগুলোতে কিন্তু কোনো ধরনের বৈদ্যুতিক সংযোগ নেই এবং যেই সমস্ত মোবাইল ফোনের টাওয়ার ছিল সেই টাওয়ারের কিন্তু কার্যক্রম বন্ধ থাকার কারণে নেটওয়ার্ক কিন্তু সম্পূর্ণ বিচ্ছিন্ন, যে কারণে কিন্তু কোনোভাবে মোবাইল ফোনের মাধ্যমে তারা যোগাযোগ করতে পারছে না, বাহিরের এলাকার সাথে যোগাযোগ রাখতে পারছে না এবং তাদের আত্মীয় স্বজনের সাথেও কিন্তু যোগাযোগ করতে পারছে না। আর এখানে দেখতে পাচ্ছেন হেলিকপ্টারের সাহায্যে তার স্বজনরা, বিশেষ করে এই যুবক তার মায়ের এবং তার বাবার মৃতদেহ খুঁজতে আসছে হেলিকপ্টারে বসে। দেখুন তার কান্নার অবস্থা দেখুন, সে হেলিকপ্টারে বসে খুঁজতেছে তার মা এবং তার বাবাকে খুঁজে পায় কিনা। শেষ পর্যন্ত কিন্তু তাদের কোনো চিহ্ন পণ্য খুঁজে পায়নি এবং আশঙ্কা করা যাচ্ছে তারা হয়তোবা ঘরে চাপা পড়ে মারা গেছে। এই হচ্ছে বন্যার বর্তমান পরিস্থিতি, অত্যন্ত ভয়ঙ্কর। এখন বর্তমান সময়ে যেই বন্যাগ্রস্ত এলাকার মধ্যে বিশেষ করে ভিতর এলাকাগুলোতে কিন্তু বর্তমান সময়ে যে উদ্ধারকর্মী টিম যাচ্ছে তারা কিন্তু বিশেষ করে বেশিরভাগই মৃত লাশ বের করতে পারছে। কারণ এখন বন্যা চলছে বিগত 4 দিন যাবত। এই 4 দিনের মধ্যে যারা না খেয়ে রয়েছে, বিশেষ করে যারা দুর্বল, তারা কিন্তু মারা গেছে বেশিরভাগ মানুষই। এতটাই ভয়ঙ্কর অবস্থা। আর এই বন্যার জন্য কিন্তু দায়ী করা হচ্ছে কোনোভাবেই প্রকৃত সৃষ্ট না বা আল্লাহ দ্বারা প্রদত্ত কোনো বন্যা না। এই বন্যা কিন্তু তৈরি করা হয়েছে ভারতের নির্দেশে। বিশেষ করে শেখ হাসিনা সরকার যখন ক্ষমতাচ্যুত হয়ে বাংলাদেশ থেকে যখন পালিয়ে গেছে ভারতে, তখন থেকেই কিন্তু শেখ হাসিনা সরকার এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় কিন্তু বিভিন্নভাবে হিন্দু মুসলিম একটা দাঙ্গা লাগিয়ে কিন্তু বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছিল এবং ভারতীয় মিডিয়া কিন্তু বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে কিন্তু হিন্দু মুসলিম একটা যুদ্ধ লাগানোর চেষ্টা করেছিল। কিন্তু সেই চেষ্টায় তারা যখন সফল হয়নি, শেষ পর্যন্ত কিন্তু ভারত তাদের হাতিয়ার হিসেবে পানি ছেড়ে দিয়েছে বাংলাদেশে এবং তাদের উদ্দেশ্য ছিল কি, তারা পানি ছেড়ে বাংলাদেশের মানুষকে ডুবিয়ে মারবে এবং এই অবস্থায় বাংলাদেশের অবস্থা অত্যন্ত ভয়ানক হয়ে যাবে। সেই সুযোগে কিন্তু তারা তাদের দেশের সেনাবাহিনী পাঠিয়ে দিয়ে বাংলাদেশকে লুটপাট করে নেবে, এরকম একটা চিন্তা কিন্তু তাদের ছিল। এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। আর বর্তমানে কিন্তু ভারত এর আগেও ডুমুর বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের অবস্থা ভয়ঙ্কর করে দিয়েছে এবং গতকালকে কিন্তু ভারত ফারাক্কাবাদের 109টি গেট, টোটাল 109টি গেট কিন্তু সব খুলে দিয়েছে এবং এখনো পর্যন্ত 109টি গেট খুলে দেওয়ার পরেও কিন্তু বাংলাদেশের অবস্থা তলিয়ে গেছে এমন কিন্তু হয়নি। তবে আশঙ্কা করা যাচ্ছে যেই এলাকায় ফারাক্কাবাদ অবস্থান করছে ওই এলাকার কিন্তু ম্যাক্সিমাম বাড়িঘর পানির নিচে তলিয়ে যাচ্ছে। আর বর্তমানে কিন্তু অবস্থা আরো ভয়ঙ্কর হচ্ছে দিন দিন। যদিও বৃষ্টির আশঙ্কা কমে যাচ্ছে, কিন্তু ভারত যে ফারাক্কাবাদ খুলে দিচ্ছে সেখান থেকে কিন্তু পানি অনবরত ঢুকছে। তো আপনার কি মনে হয় এই বন্যার জন্য কে দায়ী, সৃষ্টিকর্তা নাকি ভারত?
এটা আমার মা জমাইতো মারা গেছে 4 বছর আগে সে মারা গেছে। আমি জানি না এটার মধ্যে কি আছে, আছে অনেক কিছুই আছে, কি আছে আমি জানি না। এটা আমি দিয়ে গেলাম। যা আছে আমি এক ট্রাক খাওয়া আনছি, এটা নিয়ে আমি এখন ওইখানে যাচ্ছি। যাচ্ছি না, আমার মা মারা গেছে। এটা তো বহু মূল্যবান, মানে আমার কাছে এটা অনেক মূল্যবান, 2 টাকাও থাকে অনেক মূল্যবান। আপনি কি চান আপনার সামনে আমরা এটা ভাঙবো? আপনি দেখতে চান? যদি চান, আচ্ছা আপনি চান, আপনি যদি চান, আপনি চান, ভালো। বাচ্চারা দেয় সাইকেলের পয়সা আনতে, আমি বুড়া মানুষ, আমার বয়স কিন্তু 65। আপনি চান তো এটা আমার মায়ের জমানো পয়সা। নিজের হাতে বলতে হবে না, আপনি এখানে জন্য দোয়া করবেন, এটা আমার বড় ভাই। তোমরা এটাকে সদ্ব্যবহার করবে, এই আশা আমি আছি। ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, নিশ্চয়ই আল্লাহ আপনার নিশ্চয়ই। আঙ্কেল আপনাকে ধন্যবাদ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর ভরসা রাখার জন্য। আপনার মৃত মায়ের মহামূল্যবান এই জমানো টাকা আমাদেরকে ডোনেট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞতা ঋণী থাকবো। আপনার আমাদেরকে অনেক মায়ের ধন্যবাদ। জন্য আমাদের সবসময় দোয়া থাকবে। Wish you all the best. Thank you so much. আমি কিন্তু একজন প্রবাসী।